পাড়ার বেশ কিছু লোকজন জড়ো হয়েছে। বাড়ির লোকেরা তো রয়েছেই, তার মধ্যে অনিতা দেবী চেঁচিয়ে উঠলেন, তুই ভাবলি কি করে এই কাজটা করার কথা অমর? সবাই চুপ। অনিতা দেবীর পাশে বসে আছেন ওনার স্বামী অমলেন্দুবাবু। উনিও কিছু বলছেন না। বাড়ির কর্তা উনি হলেও সবাই জানে বাড়ির ছোট বড় ডিসিশন নেয় একমাত্র অনিতা দেবী। চাকরি আর তারপর ব্যবসা সামলে চিরটাকাল অমলেন্দুবাবু বাড়ির জন্য বিষয়ে সময় পাননি। সেই থেকে ধীরে ধীরে অনিতা দেবী হয়ে উঠেছেন বাড়ির সর্বময় কর্ত্রী। আর সেটা অমলেন্দুবাবু রিটায়ার করার পরও বিশেষ পরিবর্তন হয়নি। তোর লজ্জা করলো না? সবে প্র্যাকটিস শুরু করেছিস, কত পয়সা ইনকাম করিস? এত বড় সিদ্ধান্ত কোন ভরসায় নিলি? কি খাওয়াবি ভেবেছিস? তাও যদি জানতাম সেরকম কেউ, শেষে হরেনের মেয়ে হবে রায়বাড়ির বউ। সামনে দাঁড়িয়ে অমর চুপ করে আছে। আসল ব্যাপারটা হচ্ছে অমর অনিতা দেবীর ছোট ছেলে। সে সবে ওকালতি পাশ করে প্র্যাকটিস শুরু করেছে। এরই মধ্যে সে পাড়ার হরেন পুরুতের মেয়েকে পালিয়ে বিয়ে করেছে। বিয়ের পর তারা এতদিন পালিয়ে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে কাটিয়েছে লুকানোর জন্য। শেষমেশ জানতে পেরে অমরের মেজদা ওদের আজ নিয়ে এসেছে। আমার বড় মেজ দুই বৌমাই শিক্ষিত উচ্চ বংশের, প্রচুর বড় লোক, তাই ধুমধাম করে ওদের এই বাড়িতে আমি এনেছি। আর এ হবে কি না রায়বাড়ির বউ, পাঁকে যার জন্ম। টুপ টুপ করে চোখের থেকে মোটা মোটা চোখের জলের ফোঁটা নিজের পায়ের চটিটার ওপর পড়ল মিনতির। পরনে ছাপা একটা লাল রঙের শাড়ি, মাথায় ঘোমটা, শ্যামলা মাঝারি হাইটের সদ্য যুবতী একটি মেয়ে। চোখগুলো যার টানা টানা, ছোট্ট পানপাতার মতো মুখশ্রী, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। তার বাড়ির থেকেও কেউ তাদের মেনে নেয়নি। করবেই বা কেন? সদ্য স্কুল পাশ করা মেয়ে যে তাদের না জানিয়ে বিয়ে করবে, এটা তারা ভাবেনি। ঠিক আছে মা, যা হওয়ার হয়ে গেছে, এখন ওদের ঘরে নাও মা। কি বলছিস মেজো খোকা? আত্মীয়দের কাছে আমি কি মুখ দেখাবো কি করে বলতে পারিস? লজ্জায় আমি মরে যাচ্ছি। আমার ছেলে হয়ে শেষে এই কাজ করলো। অনিতা দেবীর কথা অনুসারে বলতে গেলে বলতে হয়, ওনার বড় ছেলে অসীম পেশায় নামকরা ইঞ্জিনিয়ার, আর মেজ ছেলে অনিল সরকারি উচ্চপদে কর্মরত। পাড়ায় ওরা প্রতিষ্ঠিত নামকরা অর্থশালী ফ্যামিলি। ওনার দুই পুত্রবধূই উচ্চশিক্ষিত। স্বভাবতই অনিতা দেবীর এতগুলো কথা বলা সাজে। উল্টো দিকে হরেনবাবুরা চক্রবর্তী ব্রাহ্মণ হলেও একেবারেই নিম্নবিত্ত, আর মেয়েটি 12 পাশ করেছে সবে। যাই হোক, পরিস্থিতি দেখে শেষে অমলেন্দুবাবু বললেন, আহা, ভুল করে ফেলেছে, কিন্তু এ তো আর বাইরে রেখে দেওয়ার জিনিস নয়। যা হবার হয়ে গেছে, এইবার বৌমাকে বরণ করে ঘরে তোলো। কখনোই নয়, আমি বরণ করব না। তোমাদের যদি এত ইচ্ছে থাকে তোমরা করো। শ্বশুরমশাইয়ের ইচ্ছে অনুসারে মেজ বউ নন্দিনী মিনতিকে বরণ করে ঘরে তোলে। শুরু হলো মিনতির নতুন জীবন। অন্যদিকে এই ঘটনার পরেই ভাই তথাকথিত গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছে বলে সমাজে মান সম্মান নষ্ট হয়েছে বলে মাস দুয়েকের মধ্যেই ঘর ছেড়ে ফ্ল্যাট কিনে চলে যায় বড় ছেলে অসীম, বৌমা আর তাদের ছেলে। যদিও কারণ এটা বললেও আসল কারণ ছিল বড়লোক বড় বৌমার এই এত ভিড়ে শ্বশুরবাড়ি ভালো লাগতো না। তাই তার বর আলাদা ফ্ল্যাট অনেক আগেই চুপি চুপি কিনে রেখেছিল, শুধু সুযোগ খুঁজছিল আলাদা হবার, পেয়েও গেল। শাশুড়িমার আরও রাগের কারণ হয়ে ওঠে মিনতি। তার জন্যই নাকি বড় ছেলে বৌমা ঘর ছেড়েছে। অন্যদিকে সংসারের সবার ফাইফরমাস খাটা থেকে শুরু করে একটা ঝি বা চাকরের থেকেও বেশি কাজ বোধহয় সে করত। আর সে নিজেকে মনে করত অপরাধী, তাই সে যেচে পড়ে বাড়তি কাজ করত। শ্বশুরমশাই তাকে ভালোবাসলেও তার কিছু করার ছিল না। আর মেজজা মিনতিকে স্নেহ করত, কিন্তু সংসার পুরোটাই অনিতা দেবীর অধীন। কাজেই মিনতির অবস্থার পরিবর্তন হয়নি। তবে মিনতির হাতের কাজ, রান্না, হাসি মুখ, সবার সাথে মিলেমিশে থাকা প্রশংসিত হতো শ্বশুরবাড়ির বাকি এবং পাড়ার সবার কাছে। তবে তার স্বামী সারাদিন কাজেই মন দিত। স্ত্রীর দিকে তাকাবার তার অত টাইম ছিল না। আর বাড়ি ফিরলেই মায়ের গজগজটা ধীরে ধীরে বাড়ির প্রতি বিতৃষ্ণা ধরিয়ে দিচ্ছিল।
ধীরে ধীরে সেও কাজের পর তাই মদ্যপানে আকৃষ্ট হতে লাগলো। বেচারি মিনু, সারাদিন সংসারের উদয়স্থ পরিশ্রম, শাশুড়ি মার গঞ্জনা, মদ্যপ স্বামী, আর নিজের বাড়ির ফেরার পথও বন্ধ। লেখাপড়াটাও জানতো না সে। সব সময় মনে হতো কি ভুল আমি করলাম। কিন্তু তার জন্য তার বেরোনোরও পথ ছিল না। দু একবার ভেবেছে একেবারে পালিয়ে বাঁচবে। তারপর আবার এও ভেবেছে তার যা কপাল, যদি সে না মরে তাহলে তো অবস্থা আরও শোচনীয় হবে। হায় রে অদৃষ্ট! পালিয়ে বিয়ে করার চরম শাস্তি যেন সে ভোগ করছিল। এরই মধ্যে শরীর জানান দিল ছোট্ট প্রাণের উপস্থিতি। মা হলো মিনতি। তার মতোই মিষ্টি একটা মেয়ে হলো তার। নাম দিল মেঘা। এরপর দেখতে দেখতে প্রায় অনেকগুলো বছর কিভাবে যেন চলে গেল এক নিমেষে। ধীরে ধীরে আত্মীয় থেকে পাড়া পড়শি সবাই মিনতিকে ভালোবেসে ফেলল। ওর ভালো ব্যবহার, ঝাঁপিয়ে পড়ে লোকের বিপদে সাহায্য করা, কারোর প্রয়োজনে কাজ করে দেওয়া, সবটা যেন ওকে আর পাঁচজনের থেকে আলাদা করত। শ্যামলা গড়ন, মাথায় একরাশ চুলের মিষ্টি মিনু আজ মধ্যবয়সী নারী। শ্বশুরমশাই গত হয়েছেন বছর 10 হলো। মেজ ভাসুরও ট্রান্সফার হয়ে বেশ কিছুটা দূরে থাকেন আজ বছর 5। শাশুড়ি মার দেখাশোনা, এত বড় বাড়ির রক্ষণাবেক্ষণ সব মিনতির ওপর। এরপরে বড় জায়ের ছেলের পৈতে কি মেজ জায়ের গৃহপ্রবেশ, সব কিছুতে আগে ডাক পড়ে মিনতির। এককালে দূরে ঠেলে দিলেও কালের নিয়মে যেন অনিতা দেবীকেও বুঝিয়ে দিয়েছে মিনতির কতটা প্রয়োজন এই বাড়িতে। ছোট ছেলে অমরও বেশ অসুস্থ। অল্প বয়সে চরম নেশাগ্রস্ত হয়ে এই হাল করেছে। বাড়িতেই ছোট চেম্বার খুলেছে সে, এটুকুই সামলায়। তার দেখাশোনাও মিনুই করে। অথচ সম্প্রদান, অগ্নিসাক্ষী, শপথ বাক্য কোনোটাই তাদের হয়নি। একটা মন্দিরে এক চিলতে সিঁদুর ছুঁয়ে দিয়েছিল মাত্র। তার জোরেই মিনু এত কিছু সইছে আজ এতগুলো বছর ধরে। কে জানে, মাঝে মাঝে মিনুরও অবাক লাগে। এরই মধ্যে একদিন হঠাৎ ঘুমের মধ্যেই স্ট্রোক হলো অনিতা দেবীর। বিছানাতে শয্যাশায়ী হলেন। আবার যেন মিনুর পরীক্ষা উপস্থিত। সত্যি বলতে কি, বাকি উচ্চশিক্ষিত আর উচ্চ কর্মরত পুত্র আর পুত্রবধূরা চেয়েও দেখেনি মাকে। মিনুর চেষ্টা আর সেবা শুশ্রূষাতেই অনিতা দেবী দীর্ঘদিন বাদে সুস্থ হয়ে ওঠেন। খাইয়ে দেওয়া, স্নান করানো, সর্বস্ব অত্যন্ত মমত্বের সাথে করেছিল মিনু। অনিতা দেবী ওকে দেখতো আর ভাবত, কি না বলেছি ওকে আমি। ভগবান ঠিক ফিরিয়ে দেয় হিসেব। সেই ওর কাছেই আমার সেবা নিতে হলো, যাকে আমি একদিন বরণও করতে চাইনি। দুপুরের দিকটা খাটে পা ঝুলিয়ে বসে থাকে অনিতা দেবী, আর তার পায়ের কাছে বসে ফল কেটে দেয় মিনু। আজও তেমনই দিচ্ছিল। হঠাৎই অনিতা দেবী মিনুর মাথায় হাত রাখলেন। মিনু তাকালো। সত্যি কি মিষ্টি মুখখানি। উনি আগে কেন লক্ষ্য করেনি? করবে কি? ওনার মনে যে অহংকারের পাহাড় ছিল, সেটা সরিয়ে দেখবেন কি করে? এ যেন একটি লক্ষ্মী প্রতিমা, টানা টানা চোখ, শিশুর মতোই হাসি। বললেন, তোর ওপর আমি অনেক অন্যায় করেছি মিনু। আচ্ছা, তোর অনুশোচনা হয় না রে? কিসের জন্য? এই যে তুই এত ভালো একটা মেয়ে, লেখাপড়াতেও খুব খারাপ ছিলি না, কাজে কর্মে দক্ষ, তারপর এত সুন্দর তোর ব্যবহার। মিনু হাসে। অনিতা দেবী বলে চলেন, সবাই তোকে ভালোবাসে। আমাদের বাড়ির সবার মন জয় করেছিস তুই, প্রত্যেকের জন্য তুই করেছিস। তোর অনেক দান আছে আমার এই বাড়িতে, কিন্তু তুই কি পেলি? অবজ্ঞা, লাঞ্ছনা ছাড়া। এর চেয়ে পড়াশোনা করে চাকরি করতিস, টাকা কামাতিস। কেন? এত মানুষ যে সঞ্চয় করলাম জীবনে, এত মানুষের আশীর্বাদ পেয়েছি, তাই বা কম কি? সত্যি তুই অনেক বড় মাপের মানুষ। আমার বাকি 2 বউ উচ্চশিক্ষিত, উচ্চ বংশ থেকে নিয়ে এসেছি বলে অনেক অহংকার ছিল। আজ আমি তোকে নিয়ে গর্ব করি।
ভাগ্যিস একটা মিনু ছিল আমার ঘরে, তাই হয়তো এই যাত্রাটায় রক্ষা পেলাম। চোখে জল থাকলেও আলতো হেসে মিনু বলল, তাহলে স্বীকার করলে তো মা? কি? পাকেও পদ্ম ফুল ফোটে। ডুকরে কেঁদে উঠলেন অনিতা দেবী। বললেন, আমায় ক্ষমা করিস মা।